নমস্কার বন্ধুরা, প্রতি সপ্তাহের একদিন তোমাদের কাছে আসছি। এই সপ্তাহেও একটি গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে রাখছি। আমি কমলেন্দু স্যার, আনএকাডেমির ক্লাস এডুকেটর হিসেবে তোমাদের সহায়তা করছি। প্রতি বুধবার এই ক্লাসটি তোমাদের জন্য রাখা হচ্ছে। প্রথমেই পেশাগত দিকটি আলোচনা করছি, সেটা হচ্ছে যারা WBCS পরীক্ষা দিয়ে রাজ্যের সেরা চাকরি পাওয়ার স্বপ্ন দেখছো, তাদের কাছে গুরুত্বপূর্ণ আবেদন হলো, এখনো অফলাইনের কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে অনলাইন এডুকেশন এখনো আমাদের ভর করতে হচ্ছে। যদি তাই হয়, তাহলে আমার পরামর্শ হচ্ছে আনএকাডেমিতে এনরোল করো এবং তোমার এডুকেশন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আনএকাডেমি এই জন্য সাজেস্ট করছি, এখানে সমস্ত বিখ্যাত এডুকেটররা যারা অফলাইনে প্রচুর সাকসেস দিয়েছেন তারা রয়েছেন। তারা ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং আনএকাডেমির যে উদার দৃষ্টিভঙ্গি রয়েছে তোমাদের জন্য, তার সুফল তোমরা নিশ্চিত পাবে। এছাড়া অত্যন্ত সহজলভ্য এবং অত্যন্ত কম পয়সাতে এখনো এই এডুকেশন তোমরা পেতে পারো। তাই তোমাদের কাছে বিনীত আবেদন, 2021-এ যারা WBCS পরীক্ষায় আসতে চাইছো, তাদের জন্য সমস্ত ব্রিলিয়েন্ট কোর্স চালু হয়েছে। এই ডিসেম্বর মাসেও তোমাদের জন্য একটি ফ্রেশ অপশনাল সোশিওলজি WBCS এর কোর্স আসছে। তোমরা এনরোল করে এর সুবিধে নিতে পারো। আজকে আমরা যার তত্ত্ব নিয়ে এই 1 ঘন্টা থাকব, তিনি হচ্ছেন সমাজতত্ত্বের বিশিষ্ট চিন্তানায়ক এবং আধুনিক সমাজতত্ত্বের পুরোধা তথা অন্যতম ব্যক্তিত্ব, বিশিষ্ট ফরাসি সমাজতাত্ত্বিক এমিল দুর্খেইম এর একটি বিশেষ তত্ত্বকে কেন্দ্র করে আলোচনা। শুরুতে আমরা এমিল দুর্খেইম সম্পর্কে 2-1টি কথা বলে তার সম্পর্কে শ্রদ্ধা জানাবো। ডেভিড এমিল দুর্খেইম অথবা ডেভিড এমিলে দুর্খেইম রাব্বি ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ফরাসি নাগরিক ছিলেন এবং বিশিষ্ট চিন্তানায়ক হয়ে উঠেছিলেন। তিনি ফ্রান্সের বিখ্যাত এপিনাল শহরে 18 এপ্রিল 1858-তে জন্মগ্রহণ করেছিলেন। এই যে তার জন্মসাল 1858, এটি সমাজতাত্ত্বিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই অর্থে আমরা সর্বদাই বলে থাকি, সমাজতত্ত্বের অন্যতম স্রষ্টা এবং ফরাসি চিন্তানায়ক অগস্ট কোঁত 1857 সালে মহাপ্রয়াণে গেছেন। 1858-তে সমাজতত্ত্বের অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতেই হয়তো
দুর্খেইমের জন্ম হয়েছিল বলে আমরা মনে করি। স্কুলিং তথা ঘরানাগত দিক থেকে কোঁৎ এবং দুর্খেইম সমগোত্রের ছিলেন। উভয়ই বিবর্তনবাদী দৃষ্টিকোণ থেকে তাঁদের তত্ত্ব রচনায় সামিল হয়েছেন। এছাড়া সিনথেটিক স্কুলিং থেকে তারা সমাজতত্ত্বকে দেখতে চেয়েছেন। সেদিক থেকে উভয়ের মধ্যে যথেষ্ট মিল ছিল। তা সত্ত্বেও বিজ্ঞান এবং চরম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সমাজের ঘটনাবলীর পর্যালোচনার ক্ষেত্রে কোঁতের যেমন একাগ্রতা ছিল, ঠিক একইভাবে দুর্খেইমও কঠোর বিজ্ঞান নির্ভর বাস্তব ভিত্তিক দৃষ্টিকোণ থেকে সমাজের ঘটনাসমূহের পর্যালোচনায় সামিল হয়েছিলেন। তবে দুর্খেইম তাঁর সমাজতত্ত্বকে আরও গভীর বিজ্ঞান নির্ভর এবং গবেষণাধর্মী করে তুলেছিলেন, যা প্রথম দুর্খেইমের হাত দিয়েই বাস্তবায়িত হয়। তাঁর পিতা ছিলেন ময়েস দুর্খেইম এবং মা মেলেনি ইসোডোর দুর্খেইম। তাঁর তত্ত্বের মূল বিষয়বস্তু ছিল সুই জেনেরিস, অর্থাৎ আমরা যদি বাংলায় বলি, তাঁর তত্ত্বের গায়ত্রী মন্ত্র ছিল সুই জেনেরিস, অর্থাৎ সোসাইটি ইজ সুপ্রিম। তাঁর দৃষ্টিকোণ থেকে সমাজই শ্রেষ্ঠ, তাই সমাজের যাবতীয় ঘটনার মূলে অন্যতম কারক হিসেবে তিনি সমাজকে দেখতেন। তিনি মহাপ্রয়াণে যান 15ই নভেম্বর 1917 ফ্রান্সের প্যারিস শহরে। তার প্রাথমিক শিক্ষা এপিনালেই সম্পন্ন হয়েছিল রাবিনিক্যাল স্কুলে। পরবর্তীকালে তিনি ইকোলে নর্মালে সুপিরিয়রে পঠন পাঠন করেন। পরবর্তীকালে উচ্চশিক্ষায় তিনি ইউনিভার্সিটি অফ মার্বুর্গ এবং ইউনিভার্সিটি অফ লাইপজিগ এবং সবশেষে ইউনিভার্সিটি অফ বার্লিনে পঠন পাঠন করেন এবং তিনি যে গবেষণাপত্রটি অর্থাৎ পিএইচডি পেপার জমা দিয়েছিলেন সেটি ইউনিভার্সিটি অফ বার্লিনে 1886। তার গবেষণাপত্রের টাইটেল ছিল দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। তিনি আজীবন শিক্ষকতার সঙ্গে জুড়ে ছিলেন। যেমন 1882 থেকে 87-তে তিনি ফিলোসফি পড়িয়েছেন ডিফারেন্ট প্রভিন্সিয়াল স্কুলে। তিনি ফার্স্ট সোশ্যাল সায়েন্স টিচার ছিলেন ইন দ্য ইউনিভার্সিটি অফ বোর্ডক্স। সেই সূত্রে তিনি ফার্স্ট টিচার অফ সোশিয়োলজি ইন ফ্রান্স অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ওয়ার্ল্ড। তিনি এরপর ইউনিভার্সিটি অফ প্যারিস, সরবন ইউনিভার্সিটি প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ অবধি কাজ করেছেন এবং একসময় তিনি ফ্রান্সের শিক্ষা মন্ত্রকের পরামর্শদাতার ভূমিকায়ও অবতীর্ণ হয়েছিলেন। তিনি বহু গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রণেতা ছিলেন, তবে একথা ঠিক যে তার গ্রন্থের সংখ্যা যথেষ্ট সীমিত ছিল। তার কারণ তিনি যে কটি কাজ করেছেন এবং গ্রন্থে রূপান্তরিত করেছেন তার প্রত্যেকটিই ছিল গবেষণাধর্মী। ফলে তার কাজের সংখ্যা যেমন সীমিত ছিল, ফলে তার গ্রন্থের সংখ্যাও স্বাভাবিকভাবে সীমিত হয়ে এসেছে। তবুও যে গ্রন্থগুলো আমরা তার হাত ধরে লাভ করেছি সেগুলির মধ্যে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি 1893, দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড অন 1895, অন দ্য নর্মালিটি অফ ক্রাইম 1895,
সুইসাইড, এটি তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যে আলোচনাতে আমরা আজকে থাকব। 1897, সোশিওলজি অ্যান্ড ইটস সায়েন্টিফিক ডোমেইন, 1900, এবং তার শেষ গবেষণাধর্মী তার কাজ ছিল অস্ট্রেলিয়ার আদিম উপজাতিদের মধ্যে ধর্ম সম্পর্কিত তিনি পর্যালোচনায় নিয়োজিত ছিলেন। সেই গ্রন্থটি দ্য এলিমেন্টারি ফর্মস অফ দ্য রিলিজিয়াস লাইফ, 1812-তে তিনি সেই কাজটি করেন। এছাড়া তার মৃত্যুর পর আরও কিছু গ্রন্থ আমরা হাতে পেয়েছি, যেমন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, 1922, সোশিওলজিক্যাল ফিলসফি, 1924, মোরাল এডুকেশন, 1925, সোশ্যালিজম, 1928, প্র্যাগমেটিজম অ্যান্ড সোশিওলজি, 1955 প্রভৃতি। ফলে এই গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্য দিয়ে আমরা দুর্খেইমের বেশ কিছু তত্ত্ব সংগ্রহ করেছি। এগুলি যেমন ডিভিশন অফ লেবার, অর্থাৎ থিওরি অফ ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন সম্পর্কিত তত্ত্ব, থিওরি অফ সুইসাইড, আত্মহত্যা সম্পর্কিত তত্ত্ব, মেথডোলজি, সমাজতাত্ত্বিক পদ্ধতিবিদ্যা সম্পর্কিত তত্ত্ব, অ্যানমি তথা থিওরি অফ অ্যানমি তথা বিধি শূন্যতা তত্ত্ব, রিলিজিয়ান অ্যান্ড টোটেমিজম, ধর্ম সম্পর্কিত তত্ত্ব, যেটি তিনি অস্ট্রেলিয়ায় কাজ করেছেন, এবং সোশ্যাল ফ্যাক্ট, সামাজিক ঘটনা তথা সামাজিক ঘটনা বস্তু সম্পর্কিত তত্ত্ব। এটি তার আত্মহত্যা সম্পর্কিত মূল গ্রন্থ, যা আমরা সংগ্রহ করেছি, এবং এই তত্ত্বটিকেই আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। দুর্খেইম 1897 সালে সুইসাইড নামক যে গ্রন্থটি লিখেছিলেন, সেটি অরিজিনালি তিনি ফরাসি ভাষায় লিখেছিলেন। পরবর্তীকালে সেটি ভাষান্তরিত হয়। তিনি সেখানে বলেছেন যে কোনো মৃত্যুই প্রত্যক্ষে বা পরোক্ষে আত্মহত্যার শামিল। এটি তিনি অদ্ভুতভাবে বলেছেন। দ্য টার্ম সুইসাইড ইজ অ্যাপ্লাইড টু অল কেসেস অফ ডেথ resulting directly or indirectly from a positive or negative act of the victim himself. সেই মৃত্যুর পশ্চাতে ব্যক্তির প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো ভূমিকা থাকতে পারে, which he knows will produce the result, এবং তার ফলশ্রুতি তিনি জেনেই সেটা করেছেন। তিনি বিশ্বাস করতেন, যদি সমাজে অধিক হারে নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়ে, সেই সমাজে অধিক হারে আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে। প্রসঙ্গত বলি, আমরা তাঁর জীবনপঞ্জি পর্যালোচনার সময় সুই জেনেরিস কথাটি উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম এটি হলো তাঁর তত্ত্বের ক্যাটালিস্ট, অর্থাৎ তিনি বারংবার তার তত্ত্বের মধ্য দিয়ে সুই জেনেরিস তথা সোসাইটি ইজ সুপ্রিম, সমাজকেই বারবার ঊর্ধ্বে তুলে ধরে কারণ খুঁজতে চেয়েছেন। এখানেও তিনি আত্মহত্যার যাবতীয় ক্ষেত্রে সমাজকে বারবার সামনে তুলে এনেছেন এবং বলেছেন আত্মহত্যা একটি তীব্রভাবে সামাজিক ঘটনা, এর পশ্চাতে ব্যক্তিগত
তথা মনস্তাত্ত্বিক কোনো ঘটনা জড়িত থাকে না। তাঁর দৃষ্টিকোণ থেকে সমাজে যে কোনো ধরনের আত্মহত্যার পশ্চাতে সমাজই কোনো না কোনোভাবে এর অন্যতম কারণ হয়ে উঠছে। সেখানে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা, তার মনস্তাত্ত্বিক গঠন, তার আত্মহত্যার প্রতি সদিচ্ছা অনিচ্ছা কোনো কিছুই এখানে কোনো ভূমিকা নিতে পারে না। যদিও পরবর্তীকালে তার এই দৃষ্টিভঙ্গির ওপর বহু সমাজতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, অপরাধ বিজ্ঞানী তারা সমালোচনা করেছেন, সেগুলি আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। He connects the idea of suicide with religion. তিনি আত্মহত্যাকে সোশ্যাল ফ্যাক্ট তথা সামাজিক ঘটনা হিসেবে দেখিয়ে তিনি ধর্মের সঙ্গে আত্মহত্যার সম্পর্ক ঘটিয়ে দেখিয়েছেন যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক সম্প্রদায় রয়েছে, তাদের মধ্যে প্রোটেস্ট্যান্টরা অধিক হারে আত্মহত্যায় নিয়োজিত হন, তুলনায় ক্যাথলিকরা অনেক কম আত্মহত্যায় নিয়োজিত হন। এক্ষেত্রে তিনি দুটি সম্প্রদায়ের যে দৃষ্টিভঙ্গি, দুটি সম্প্রদায়ের উপর যে সামাজিক যে প্রত্যাশা রয়েছে, সেখান থেকেই তারা এই ধরনের আত্মহত্যায় যান বলে দুর্খাইম মনে করেন। দুর্খাইম তার আত্মহত্যার তত্ত্বে 4 ধরনের আত্মহত্যার কথা বলেছেন এবং সেক্ষেত্রে তিনি বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে গুরুত্বের সঙ্গে ব্যবহার করেছেন। তিনি যেমন প্রথম দুটি স্তরে ইগোইস্টিক এবং অল্ট্রুইস্টিক আত্মহত্যার কথা বলেছেন। ইগোইস্টিক অর্থাৎ আবেগধর্মী আত্মহত্যা এবং অল্ট্রুইস্টিক যেমন পরার্থধর্মী অর্থাৎ ব্যক্তির আবেগ পরের কল্যাণে নিয়োজিত থেকে পরের স্বার্থে আত্মহত্যায় নিয়োজিত হতে চান। এই দুটি আত্মহত্যা তিনি বলেছেন সমাজ যেখানে কঠোরভাবে শৃঙ্খলিত, ঐক্যবদ্ধ, সেই ধরনের পরিপ্রেক্ষিতে এই দুটি আত্মহত্যার বিচার করা হবে। এছাড়া আরও দুটি আত্মহত্যার কথা তিনি বলেছেন, সেখানে তিনি সমাজের আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য রেখে ব্যাখ্যা করেছেন। তার একটি হলো অ্যানোমিক অর্থাৎ ANOMIE, যার অর্থ হচ্ছে বিধিশূন্যতা অর্থাৎ নর্মলেসনেস, এবং অপরটি হলো ফেটালিস্টিক, ভাগ্য অর্থাৎ ভাগ্যহন্ত আত্মহত্যা। সেই দিক থেকে এই পরবর্তী দুটি আত্মহত্যা তিনি ব্যাখ্যা করেছেন। এর বিস্তারিত পর্যালোচনা করলে আমরা লক্ষ্য করব ইগোইস্টিক সুইসাইড। এ প্রসঙ্গে তিনি যে পর্যালোচনা করেছেন তাকে তুলে ধরে আমরা বলতে পারি, ইগো ইজ এ মেন্টাল প্রবলেম। আবেগ এক ধরনের সামাজিক সমস্যা। এখানে বলে রাখি, আবেগবিহীন আমরা কেউ নই। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই আবেগ থাকবে, কিন্তু সেই আবেগ যদি কোনো কারণে ভারসাম্য রক্ষা করতে না পারে, তাহলে সেই আবেগ থেকে ব্যক্তি নানাবিধ ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তো ego is a mental problem where a person accepts
pride and boastful mentality about his her own ideas, তিনি তার নিজের ধারণার উপর ভিত্তি করে আবেগ বশবর্তী হয়ে তিনি কোনো না কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন। She has an ego to share his her problem, তার সমস্যাকে সামনে রেখে যে আবেগ বশত তিনি নিজেকে চিন্তাভাবনায় জড়িয়ে ফেলছেন with the outer world, because his her prestige is related there, কারণ সেখানে ব্যক্তির যে মান সম্মান আত্মসম্মানের বিষয়টি আবেগ তাড়িত হয়ে এখানে উপস্থাপিত হচ্ছে। An egoistic person cannot share what he she wants, ফলে এই ধরনের ব্যক্তিরা কখনোই অপরকে তাদের চিন্তা চেতনা দুঃখ বেদনা অন্যকে ভাগ করে দিতে পারেন না, এবং এর ফলে তারা কোনো না কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। He she cannot make himself herself public, rather he she became introvert, ফলে সাধারণ মানুষের সম্মুখে না এসে সে নিজেকে ক্রমশ নিজের মধ্যে গুটিয়ে ফেলতে থাকে। This mental dissatisfaction and depression often drags the concerned personality into concerned position in his her surrounding society, and later she can attempt suicide. If she finds himself herself socially and mentally unsecured, এইখানেই হচ্ছে এই ধরনের আত্মহত্যাকারীদের সমস্যা। তা হলো তারা বারবার মনে করতে থাকে এই সমাজ থেকে তাদের পালিয়ে যাওয়া উচিত, এই সমাজে তাদের মুখ দেখানো উচিত নয়, অর্থাৎ তারা কোনো না কোনো কৃতকর্মের কারণে আবেগ তাড়িত হয়ে সমাজ থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে এবং একসময় এই ধরনের আত্মহত্যায় তারা নিয়োজিত হন। কিন্তু অপরদিকে আমরা যদি দেখি অল্ট্রুইস্টিক সুইসাইডের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করব। আমরা যেখানে ইগোইস্টিক সুইসাইডে ব্যক্তি সমাজ থেকে ক্রমশ দূরে সরে যেতে চাইছেন, নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন এবং একসময় আত্মহত্যার দিকে নিজেকে নিয়োজিত করছেন, অল্ট্রুইস্টিক সুইসাইডের ক্ষেত্রে একেবারে বিপরীতভাবে ব্যক্তি এখানে নিজের স্বার্থের কথা ভেবে নয়, অন্যের স্বার্থকে গুরুত্ব দিয়ে অন্যের জন্য নিজেকে আত্মাহুতি দিতে চাইছেন। এখানে বলা হচ্ছে altruism is a philosophical ideology, অর্থাৎ পরার্থবাদ, পরের অর্থে নিজেকে নিয়োজিত করার যে দৃষ্টিভঙ্গি তাকেই এখানে পরার্থবাদ বলা হচ্ছে। Altruism is a philosophical ideology which believes to do good for others, and people who follow this are called altruists. তাহলে সত্যি তো এই কঠিন দিনে অন্যের জন্য নিবেদিত প্রাণ, অর্থাৎ অন্যদের ভালো হোক এই কথা ভাবার মতো মানসিকতা দার্শনিক স্তরের মানসিকতা ছাড়া আর কি বলা যায়, এবং সেই তার মহান আদর্শকে সামনে রেখে যখন ব্যক্তি নিজেকে আত্মবলিদানের সম্মুখে দাঁড়িয়ে পড়েন, সেই মানসিকতাকে বলা হচ্ছে পরার্থবাদী, altruists. Actually, this is a type of suicide. এটাও এক ধরনের আত্মহত্যা based on the idea of sacrificing one's life, অন্যের জন্য, অন্যের জীবন বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করছি, for the sake of others.
Just imagine if someone is kidnapped and as a ransom someone's life is wanted, অর্থাৎ সেই কিডন্যাপ থেকে যদি কাউকে বাঁচাতে হয়, এই যে ঝুঁকি, if the person freely accepts his her death to save the life of his her beloved, it can be an example of altruistic suicide, অর্থাৎ সেই যে কিডন্যাপ হয়ে যাওয়া ব্যক্তিকে যদি বাঁচানোর জন্য সম্মুখে দাঁড়িয়ে পড়েন এবং তার জন্য তিনি যদি মারা যান, সেই মৃত্যুকে তিনি এই বিষয়টিকে পরার্থ কেন্দ্রিক আত্মহত্যা বলে দুর্খাইম উল্লেখ করেছেন। দিস টাইপ অফ সুইসাইড ইজ আ ভলান্টারি অ্যাক্ট। এটি একেবারে ব্যক্তির স্বেচ্ছামূলক একটি ক্রিয়া। দ্য রেট অফ সোশ্যাল ইন্টিগ্রেশন ইজ হাই ইন দিস সুইসাইড। হ্যাঁ, যেটি সামাজিক সংহতিকরণের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম যে ইগোইস্টিক এবং অল্ট্রুইস্টিক সুইসাইডের কথা তিনি বলেছেন, সেখানে ইগোইস্টিক সুইসাইড যেখানে সামাজিক সংহতিকরণ ইন্টিগ্রেশন লো থাকে, এবং অল্ট্রুইস্টিক সুইসাইড অর্থাৎ সমাজের টানে ব্যক্তি নিজের স্বার্থকে গৌণ করছেন। এটা কোন সমাজে সম্ভব? যে সমাজ প্রভূত শৃঙ্খলিত, যে সমাজের মধ্যে সার্বিক ঐক্যবদ্ধতা রয়েছে, সেই সমাজের পক্ষে অল্ট্রুইস্টিক সুইসাইড অর্থাৎ অন্যের জন্য নিজের আত্মাহুতির কথা আরেকজন ভাবতে পারে। দুর্খেইম আরও দুটি সুইসাইডের আত্মহত্যার কথা বলেছেন, সেটি হচ্ছে সমাজের আইন শৃঙ্খলা সংক্রান্ত। এখানেও তিনি দুটি আত্মহত্যাকে আইন শৃঙ্খলার প্রশ্নে, ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি যেমন অ্যানমিক সুইসাইডের ব্যাখ্যা করেছেন, যেখানে আইন শৃঙ্খলা একেবারে সমাজে নেই বললে চলে, আবার যেখানে আইন শৃঙ্খলা অত্যন্ত কঠোর সেখানে তিনি ফেটালিস্টিক সুইসাইডের কথা বলেছেন। তিনি অ্যানমিক সুইসাইড অর্থাৎ বিধি শূন্য আত্মহত্যা প্রসঙ্গে বলেছেন, অ্যানোমি is a term used newly by Durkheim. Anomie, A-N-O-M-I-E, এই কথাটি দুর্খাইম প্রথম ব্যবহার করছেন বিশেষ করে আইন শৃঙ্খলার অভাবজনিত পরিস্থিতিকে বোঝাতে in his book The Division of Labor in Society. The word simply means normlessness. এর মধ্য দিয়ে গোটা বিশ্বকে এই বলে পরিচিত করা হলো যে এর অর্থ হচ্ছে নর্মলেসনেস তথা বিধি শূন্যতা অর্থাৎ নিয়ম শৃঙ্খলাহীনতা। Every system has an official or unofficial norm to be followed by the people automatically, and when such norms are not active, social regulations is loosened and the social structure is broken. এটা খুব সত্য। সমাজ তথা সমাজের যে কোনো প্রতিষ্ঠান তথা রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের একটা বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলা থাকে, কিন্তু যে পরিস্থিতিতে সেই বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলা সাধারণের কাছে অবজ্ঞাত হয় অর্থাৎ অবহেলিত হয়, সেই পরিস্থিতিতে সমাজের যাবতীয় পরিকাঠামোগত অস্তিত্বগত সংকট দেখা দেয়। সো অ্যাকর্ডিং টু দুর্খাইমকে সামনে রেখে আমরা এই কথা বলি, when such situation happens, people can attempt suicide
অ্যান্ড দেন ইট ইজ কল্ড অ্যানোমিক সুইসাইড। যদি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় এবং তাতে যদি মানুষের আত্মহত্যার প্রবণতা বাড়ে, তাহলে সেই ধরনের আত্মহত্যাকে অ্যানোমিক সুইসাইড বা বিধিশূন্য আত্মহত্যা, দুর্খাইমের দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলবো। যেমন তিনি উদাহরণ দিয়েছেন, অ্যান এমপ্লয়ি loses his or her job, কোনো কর্মী তার চাকরি হারিয়েছেন, his her life becomes normless, valueless, সেই পরিস্থিতিতে তার জীবন বিধিশূন্য অথবা মূল্যহীন হয়ে উঠতে পারে। অ্যান্ড ইফ হি শি অ্যাটেম্পটস সুইসাইড, যদি তিনি এই পরিস্থিতিতে আত্মহত্যায় সামিল হন, নাও ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানোমিক সুইসাইড, সেক্ষেত্রে আমরা তাকে অ্যানোমিক সুইসাইড বা বিধিশূন্য আত্মহত্যা হিসেবে বিষয়টিকে দেখব। সর্বশেষ এবং চূড়ান্ত আত্মহত্যার পর্যালোচনায় দুর্খাইম যে আত্মহত্যার কথাটি বলেছেন সেটি হলো বিধি ভাগ্যহন্ত আত্মহত্যা, অর্থাৎ ভাগ্যকে নির্ভর করা যে ব্যক্তি মানুষ এবং তাকে কেন্দ্র করে যদি আত্মহত্যায় সামিল হন, যদিও এখানে দুর্খাইম বারবার বলেছেন সমাজের নিয়ম শৃঙ্খলা যদি কঠোর, অতি কঠোর হয়ে থাকে, সেক্ষেত্রে মানুষ হতাশায় চলে যেতে পারে এবং আত্মহত্যা এই কারণেও ঘটতে পারে। যেমন দুর্খাইম did not give too much explanation about this type of suicide, তিনি তার পর্যালোচনায় খুব গুরুত্বের স্থানে এই আত্মহত্যার প্রকরণকে রাখেননি। In this final type of suicide, Durkheim shows it as the opposite of anomic suicide, অর্থাৎ তিনি যে বিধিশূন্য আত্মহত্যা বলেছেন, অর্থাৎ সমাজের নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়লে যে ধরনের আত্মহত্যা হতে পারে, এই ফেটালিস্টিক তথা ভাগ্য নির্ভর আত্মহত্যা তার সম্পূর্ণ বিপরীত। বিকজ, তার কারণ, the rate of social regulations remains too high here. এই সামাজিক প্রেক্ষাপটে দুর্খাইম বলেছেন যে সমাজের বিধি বন্ধন নিয়ম শৃঙ্খলা অত্যন্ত কঠোর থাকার ফলে পিপল কমিট সুইসাইড ডিউ টু হাই সোশ্যাল প্রেশার। সমাজ যে ব্যক্তিবিশেষের উপর আইন শৃঙ্খলাকে মান্যতা দেওয়ার কঠোর চাপ সৃষ্টি করে, সেই চাপ থেকে অনেকে আত্মহত্যায় চলে যেতে পারে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে স্কুলের কঠোর শাসন অনেক শিশু নিতে পারে না, অথবা সেই কঠোর শাসনের পরিপ্রেক্ষিতে যদি শিশু কিছু ভুল ত্রুটি করে ফেলে, সেখানে শিক্ষক শিক্ষিকারা যদি কঠোর শাসনে শিশুকে নিয়ে চলে যান, সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক শিশু আত্মহত্যা করে। সুতরাং অ্যানোমিক অর্থাৎ বিধিশূন্য আত্মহত্যার ক্ষেত্রে দুর্খাইম বলেছেন সমাজের রীতিনীতি অত্যন্ত দুর্বল হয়ে ওঠে, সেই পরিস্থিতিতে আত্মহত্যা। আবার ফ্যাটালিস্টিক তথা ভাগ্য নির্ভর আত্মহত্যার ক্ষেত্রে দুর্খাইম বলেছেন সেই সমাজে, যে সমাজে আইন শৃঙ্খলা কঠোর নিগূঢ় বাঁধনে বাঁধা এবং তার ফলে সমাজ দ্বারা ব্যক্তি বিশেষের ওপর একটা কঠোর চাপ সৃষ্টি করা হয়। সুতরাং আমরা যে
আত্মহত্যার প্রকরণ দেখতে পেলাম। তাতে আমরা যে কথা বলেছি যে সংহতিকরণের ক্ষেত্রে দু ধরনের ইন্টিগ্রেশনাল পার্সপেক্টিভে দু ধরনের আত্মহত্যা রয়েছে। একটি ইগোইস্টিক, অর্থাৎ যে সমাজের সংহতি ঐক্য দুর্বল, সেই সমাজে আবেগ নির্ভর আত্মহত্যা হচ্ছে। আর যে সমাজের সংহতি ঐক্য পারস্পরিক সহমর্মিতা অতি মাত্রায় রয়েছে, সেই সমাজে একে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তে চাইছে, যার কারণে অল্ট্রুইস্টিক সুইসাইড, পরার্থকেন্দ্রিক আত্মহত্যা ঘটছে। আবার সামাজিক আইন শৃঙ্খলার প্রশ্নে তিনি যে দুটি আত্মহত্যার করেছেন কথা বলেছেন, সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা যেখানে অতিমাত্রায় দুর্বল, সেখানে তিনি অ্যানোমিক সুইসাইড অর্থাৎ বিধি শূন্য আত্মহত্যার কথা বলেছেন। আবার আইন শৃঙ্খলা যেখানে কঠোর, অর্থাৎ যেখানে আইন শৃঙ্খলাকে মেনে নিতে সাধারণের উপর সমাজের একটা গভীর চাপ তৈরি হয়, সেখানে অনেকে হতাশাগ্রস্ত হয়ে, যেখানে বলেছিলাম যে কোনো স্কুলের কঠোর নিয়ম বিধির কারণে অনেক শিশু অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যায় যায়, সেক্ষেত্রে তিনি ফেটালিস্টিক সুইসাইডের কথা বলেছেন। এরপর দুর্খাইমের আত্মহত্যা সম্পর্কিত পর্যালোচনার ক্ষেত্রে দুর্খাইমকে কোথায় আমরা ক্রেডিট দেব, বাহবা দেব, বা বাহবা দেওয়ার মতো তার এই আলোচনায় কিছু আছে কিনা, তাতে আমরা লক্ষ্য করলে দেখব তার এই পর্যালোচনাটি একটি ব্যতিক্রমী পর্যালোচনা হিসেবে উল্লিখিত হয়ে থাকে। তার কারণ, it first analyzed the concept of suicide from the functional perspective, অর্থাৎ সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে ক্রিয়াবাদী ফাংশনাল ক্রিয়াবাদী দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার পর্যালোচনাটি এই প্রথম দুর্খাইম পৃথিবীতে হাজির করছেন, and it is credited as the first sociological study of suicide, এবং এটি প্রসঙ্গত সমাজতাত্ত্বিক পর্যালোচনার প্রথম, অর্থাৎ আত্মহত্যা সম্পর্কিত সমাজতাত্ত্বিক পর্যালোচনার একটি প্রথম পদক্ষেপ হিসেবে দুর্খাইম পৃথিবীতে হাজির করেছেন। এটিও দুর্খাইমকে বাহবাযোগ্য একটি কাজ হিসেবে আমরা ধন্যবাদ দেব। এছাড়া দুর্খাইম স্ট্রংলি অপাইন্স দ্যাট সুইসাইড ইজ এ সোশ্যাল ফ্যাক্ট, যদিও তার এই দৃষ্টিভঙ্গি থেকে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং বলেছিলাম যে সেই বিতর্ক সম্পর্কে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো উনি বারবারই সুইসাইডকে একটি সামাজিক ঘটনা বলে সমাজের ওপর সুইসাইডের দায় চাপিয়ে দিতে চেয়েছেন। তারও তিনি যুক্তি দেখিয়েছেন, অ্যান্ড দ্য ডিসিশন অফ ইন্ডিভিজুয়াল is not necessary in this ground। এই ক্ষেত্রে, অর্থাৎ আত্মহত্যার মতো ঘটনা যেখানে ব্যক্তি নিজের প্রাণ ত্যাগের মতো পরিস্থিতিতে রয়েছেন, সেই বিষয়টি দুর্খাইম বলেছেন ব্যক্তির স্বেচ্ছাপ্রণোদিত নয়, অর্থাৎ ব্যক্তি নিজে
এ পথ বেছে নেননি, তাকে একটা পরিস্থিতির মধ্য দিয়ে চালিত করা হয়েছে, তাই তিনি এই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। ইন্ডিভিজুয়াল ইজ নট নেসেসারি ইন দিস গ্রাউন্ড, রাদার হিজ হার ডিসিশন টু কমিট সুইসাইড ইজ সোশ্যালি প্রেশারাইজড। সোশ্যালি প্রেশারাইজড অর্থাৎ সমাজই চাপ দিচ্ছে তাকে আত্মহত্যায় যেতে। সেই অর্থাৎ সেই সুই জেনারিসকে এখানে তিনি কাজে লাগাচ্ছেন। এছাড়া ইট ইনফ্লুয়েন্সেস মেনি রিডার্স। তার এই যে ব্যতিক্রমী পর্যালোচনা এবং আত্মহত্যার প্রকরণকে তিনি সামাজিক দৃষ্টিকোণ থেকে যেভাবে তুলে ধরেছেন, তাতে পরবর্তীকালে বহু শিক্ষাবিদ তথা সমাজতাত্ত্বিক তার এই পর্যালোচনা দ্বারা আকর্ষিত হয়েছেন। আব্রাহাম অ্যান্ড মর্গান বিশিষ্ট সমাজতাত্ত্বিক দ্বয় আব্রাহাম এবং মর্গান, তারা বলেছেন দ্য লার্জার সিগনিফিকেন্স অফ সুইসাইড লাইজ ইন ইটস demonstration of the function of sociological theory in empirical science। একটি অভিজ্ঞতালব্ধ বিজ্ঞান হিসেবে সমাজতাত্ত্বিক তত্ত্বে আত্মহত্যাকে তিনি যেভাবে তুলে ধরেছেন তা সত্যি ধন্যবাদযোগ্য, এবং এটি সমাজতাত্ত্বিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার ক্ষমতা ধরেছে। রেমন্ড আয়রন আরেকজন বিশিষ্ট সমাজতাত্ত্বিক, তার বক্তব্য, ইগোইস্টিক সুইসাইড টেন্ডস টু বি ক্যারেক্টারাইজড বাই এ কাইন্ড অফ অ্যাপাথি। অর্থাৎ এই যে আবেগজনিত আত্মহত্যা, সেটি এক ধরনের অ্যাপাথি থেকে তৈরি হয়েছে, অ্যান অ্যাবসেন্স অফ অ্যাটাচমেন্ট টু লাইফ। অর্থাৎ ব্যক্তি যদি সত্যি সামাজিক জীবন থেকে মুখ ফিরিয়ে থাকে, সেক্ষেত্রে তিনি এই ধরনের আত্মহত্যায় যাবেন। অর্থাৎ অ্যারো বলতে চেয়েছেন যে ব্যক্তি শুধুমাত্র ব্যক্তির জন্য যদি বাঁচতে চান, ব্যক্তি যদি শুধুমাত্র নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাঁচতে চান, সেক্ষেত্রে ব্যক্তির একটা সময় যে হতাশা সৃষ্টি হবে, তা থেকে এই আত্মহত্যায় তিনি সামিল হতে পারেন। অল্ট্রুইস্টিক সুইসাইড বাই এ স্টেট অফ এনার্জি অ্যান্ড প্যাশন। পরার্থ নির্ভর আত্মহত্যার ক্ষেত্রে অ্যারো একটা এমন একটি মানবিক শক্তি বা প্যাশন হিসেবে দেখেছেন, যেখানে তিনি অন্যের স্বার্থকে বারবার গুরুত্ব দিচ্ছেন এবং অন্যের জন্য আত্মাহুতিতে তিনি দীক্ষিত হচ্ছেন। অ্যানোমি সুইসাইড ইজ ক্যারেক্টারাইজড বাই এ স্টেট অফ ইরিটেশন অর ডিসগাস্ট। অর্থাৎ একেবারে বিধিশূন্য আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তির মধ্যে এমন কিছু জ্বালা যন্ত্রণা তৈরি হয়, যার ফলে তিনি কোনো সঠিক কারণকে সামনে না এনেই আত্মহত্যার দিকে চলে যেতে পারেন। রেমন্ড আয়রন further says that Durkheim successfully established suicide as a social fact। অ্যারো মনে করেন দুর্খাইম যেভাবে আত্মহত্যাকে সামাজিক ঘটনা বলে তুলে ধরেছিলেন, সেক্ষেত্রে তিনি কৃতকার্যতা অর্জন করেছেন। অর্থাৎ যথেষ্ট বলিষ্ঠতার সঙ্গেই দুর্খাইম আত্মহত্যাকে একটি সামাজিক ঘটনা বলে তুলে ধরতে পেরেছেন। প্রসঙ্গত সোশ্যাল ফ্যাক্ট তথা সামাজিক ঘটনা, এটিও তার একটি তত্ত্ব। এ প্রসঙ্গে নাতি দীর্ঘ
যদি আলোচনা করে বোঝানো যায় তা হলো তিনি সমাজের যে কোনো ঘটনাকে একটি বস্তু অর্থাৎ তার অস্তিত্ব ধরে নিয়ে আলোচনা করছেন। বস্তুকে যেমন আমরা স্পর্শ করতে পারি, উপলব্ধি করতে পারি, তেমনি কোনো ঘটনার সত্যতা তুলে ধরার জন্য বস্তুকে ঘটনাকে বস্তুর নিরিখে পর্যালোচনা করতে হবে এবং একেবারে কার্য কারণকে সামনে এনে ঘটনার সত্য কোথায় লুকিয়ে রয়েছে সেটা তিনি প্রামাণ্যের জায়গাতে উপস্থাপিত করতে চেয়েছেন। সেক্ষেত্রে সমাজের রীতি নীতি মূল্যবোধ আইন বিধি যা কিছু রয়েছে তার মানদণ্ডে তিনি ঘটনাকে বিচার করে তবেই তিনি সেই ঘটনার কার্যকারণকে তুলে ধরতে চেয়েছেন। সেই নিরিখে সুইসাইডকে অর্থাৎ আত্মহত্যাকে তিনি সামাজিক ঘটনার তুলাদণ্ডে তুলে কেন আত্মহত্যা হচ্ছে এবং কী ধরনের আত্মহত্যা সমাজের কোন প্রেক্ষাপটে হচ্ছে সেই সম্পর্কে তিনি কার্যকারণ অর্থাৎ কজাল অ্যানালিসিস করেছেন এবং যা বিজ্ঞানের আঙিনায় উপস্থাপিত করার যোগ্যতা অর্জন করেছেন। দুর্খাইম ইউজড স্ট্যাটিস্টিক্যাল মেথড, তিনি এই আলোচনাতে পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করেছেন of analysis in this book by help of his nephew Markel Mauss, who claimed to classify 26,000 suicides in this book, অর্থাৎ তার ভাইপো মার্কেল মৌস 26,000 আত্মহত্যার যে পরিসংখ্যানগত যে তিনি গতিবিধি পেয়েছেন তার থেকে গবেষণা করে এই আত্মহত্যাকে একটি বিজ্ঞান নির্ভরতা দিতে সক্ষম হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে দুর্খাইমের এই মহান যে তত্ত্ব যাকে আমরা বিরলতম বলে প্রতিষ্ঠা করতে চেয়েছি, তিনি প্রথম সমাজতাত্ত্বিক, তিনি প্রথম গোটা বিশ্বের স্বীকৃত সমাজতত্ত্বের অধ্যাপক এবং আত্মহত্যা সম্পর্কিত পর্যালোচনার প্রথম দাবিদার। তিনিও তার এই গুরুত্বপূর্ণ তত্ত্বের সমালোচনাকে গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। Durkheim faced criticism in his lifetime because his theory and study says that the book Suicide was not popular at the very beginning. এই জন্যে যে তার এই সংক্রান্ত গ্রন্থ সুইসাইড শুরু থেকেই যে খুব জনপ্রিয়তা পেয়েছে এ কথা সমালোচকরা মনে করেন না। সে দৃষ্টিকোণ থেকে লুইজি তোমাসি যুক্তি দিয়ে বলেছেন, Durkheim's assurance of accepting suicide as a social fact. Durkheim এই বিষয়টিকে সামাজিক ঘটনা বলে গ্রহণ করার জন্য যে আবেদন করেছেন, because he points out that Durkheim's analysis is a typical sociological analysis of suicide. সেক্ষেত্রে তোমাসি দুর্খাইমের ডাকে সাড়া দেননি। তার কারণ এটি একটি টিপিক্যাল অ্যানালিসিস হিসেবে তিনি উল্লেখ করতে চেয়েছেন। এভরি সোশিওলজিক্যাল অ্যানালিসিস মেক্স সোসাইটি রেসপন্সিবল বিহাইন্ড এভরি হ্যাপেনিং
and Durkheim also did so. Every sociological analysis makes society responsible, অর্থাৎ যে কোনো সমাজতাত্ত্বিক পর্যালোচনার পশ্চাতে এরূপ দেখা হয় সোসাইটি রেসপন্সিবল বিহাইন্ড এভরি হ্যাপেনিং। সমাজের যে কোনো ঘটনার পশ্চাতে সমাজই দায়বদ্ধ থাকে, যা দুর্খাইমও দেখাতে চেয়েছেন। His theories relating to suicide are criticized being highly Eurocentric। সমালোচকরা মনে করেন তার তত্ত্ব একেবারে ইউরোপীয় কেন্দ্রিক। তিনি বিশ্বের সব সমাজের পরিপ্রেক্ষিতে তার এই তত্ত্বকে তুলে ধরতে সমর্থ হননি। ইন নেচার হুইচ ফেইলস টু ম্যাচ with the suicidal rates of the Asian countries। ফলে তিনি যেভাবে আত্মহত্যার প্রবণতার কথা তুলে ধরেছেন তা এশীয় দেশগুলির পরিসংখ্যানের সঙ্গে তেমন মেলে না। সমাজতত্ত্বের আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক লুই এ কোজার তার তত্ত্বের সমালোচনা করে বলেছেন, Durkheim strongly opposes the individual importance in suicide। অর্থাৎ আত্মহত্যায় যে আত্মহত্যার মধ্য দিয়ে ব্যক্তির আত্মার বিনাশ ঘটছে, সেই আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তির কোনো ভূমিকা আছে বলে দুর্খাইম মনে করেন না। এটি লুই কোজারের কাছে আশ্চর্য মনে হয়েছে। opposes against it by saying that individual has a responsibility in choosing the decision to end his her life by committing suicide। অর্থাৎ ব্যক্তি তার আত্মহননের ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, তার কারণ তার একটা সচল জীবনকে স্তব্ধ করছে সদিচ্ছায়। সেখানে ব্যক্তির কোনো দায় থাকবে না, এটি কোজার কোনো মতেই মেনে নিতে পারেননি। যদিও দুর্খাইম বলছেন ব্যক্তিকে সমাজের পরিস্থিতি এমন একটা কোণে ঠেলে দিয়ে থাকে যে কোণ থেকে সে আর বেরোবার উপায় থাকে না, সে তখনই ঝাঁপ দিতে বাধ্য হয়, অথবা আর কোনো পথ নেই বলে ধরে নিয়ে আত্মহত্যায় বাধ্য হয়। যদিও কোজার তার এই দৃষ্টিভঙ্গিকে গ্রহণযোগ্য বলে মনে করেননি। Durkheim is criticized to connect suicide with religion। তিনি ধর্মের সঙ্গে আত্মহত্যার সম্পর্ক দেখিয়ে যেখানে বলেছেন যে ক্যাথলিকদের তুলনায় প্রোটেস্ট্যান্টদের আত্মহত্যার পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রেও প্রোটেস্ট্যান্ট তথা খ্রিস্ট ধর্মাবলম্বীরা তার এই পর্যালোচনা থেকে যথেষ্ট অখুশি হয়েছেন। তা সত্ত্বেও আমরা সবশেষ কথাতে এইটুকু বলতে পারি যে তার এই পর্যালোচনার ক্ষেত্রে তিনি যে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, অন্তত সমাজতত্ত্বের আলোচনার একটা রাস্তা খুলে দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। আফটার অল সুইসাইড ইজ বেটার accepted as social fact because individual cannot let them die until they feel any social problem। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটি সামাজিক ঘটনা অবশ্যই, যা দুর্খাইম দেখিয়েছেন, তার কারণ কেউ এই সুন্দর পৃথিবী থেকে সরে যেতে চান না, আত্মহননের মধ্য দিয়ে নিজেকে শেষ করতে চান না। তার কারণ যদি না
কোনো সামাজিক সমস্যার সম্মুখীন হন। We live in society, so society has an immense importance to us. আমরা যে সমাজে বড় হই, যে সমাজে বেঁচে থাকি, যে সমাজ থেকে আমরা মহাপ্রয়াণে চলে যাই, সেই সমাজে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাতে সন্দেহ নেই। সো ইট সাজেস্ট দ্যাট বোথ আর সিমিলারলি রিজনেবল ফর আ সুইসাইড। সুতরাং দুর্খাইমের এই পর্যালোচনাকে আমরা গুরুত্বের সঙ্গে আলোচনা করব, তাতে কোনো সন্দেহ নেই। সবশেষে আবারও বলবো, যারা আনএকাডেমিতে এখনও আসার সুযোগ পাওনি, তোমরা আনএকাডেমিতে এসো। আনএকাডেমির যে বিস্তর কর্মযজ্ঞে তোমরা সামিল হও, সেক্ষেত্রে আমার কোড কেডিসার প্লাস 10% ডিসকাউন্ট, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট নিয়ে তোমরা আরেকটু সাশ্রয় করতে পারো। আমরা সাজেস্ট করব 24 মান্থের এটি তোমার ক্ষেত্রে সবচেয়ে লাভজনক, এবং এটি তোমরা গ্রহণ করে দ্রুত আনএকাডেমির যে ইন্টারনাল যে কোনো সময় টেস্ট দেওয়ার সুযোগ সুবিধা, কিছু লিখিয়ে দেখানোর সুযোগ সুবিধা, এগুলো গ্রহণ করো এবং নিজেরা তোমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও, এবং তাহলেই তোমরা আগামী দিনে তোমাদের এই সাকসেস পাবে বলে আমরা আশা করছি। তোমরা দ্রুত আনএকাডেমিতে এসে তোমাদের রাস্তা তথা তোমাদের যে ইচ্ছা বা তোমাদের যে চাকরি প্রাপ্তির যে মনোবাসনা, সেটি তোমরা পূরণ করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই আলোচনাটি শেষ করছি। থ্যাংক ইউ।